আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। স্বাগতম আমাদের সায়েন্স এইড পরিবারে। সাথে আছে আমি মোহাম্মদ আব্দুল্লাহ, প্রতিষ্ঠাতা ও পরিচালক সায়েন্স এইড। আজকের লেকচারে আমরা যে বিষয়টি আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে আমাদের হিউম্যান বডির অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অর্গান তথা হৃৎপিণ্ড নিয়ে। আপনারা চিত্রটা দেখতে পাচ্ছেন, একটা জটিল একটা চিত্র। এই চিত্রটা একটা হৃৎপিণ্ডের চিত্র, হিউম্যান বডির। এই হৃৎপিণ্ডের চিত্রটাকে যতটা জটিল মনে হয়, এর কার্যক্রমটাও ঠিক মানে অতটাই কঠিন, কারণ স্রষ্টা এত সুন্দরভাবে আমাদের হিউম্যান বডিতে এটা প্রতিস্থাপন করেছেন, যেটা আসলে অনেক মানে কঠিনতর একটা জিনিসের কার্যপ্রণালী আসলে অনেক কঠিন। তো এই জটিল বিষয়টাকে আমরা আজকে সহজতর করার চেষ্টা নিয়ে এই আজকে ভিডিওটা আমরা করছি। তো চলুন দেখে নেওয়া যাক আজকে হৃৎপিণ্ডের মানে বেসিক থেকে এ টু জেড যতটা সহজতর করা যায় আর কি। দেখেন আমাদের আজকে লেকচারটা হচ্ছে হৃৎপিণ্ড নিয়ে। দেখেন হৃৎপিণ্ডের বেসিক বলতে আমরা কিছু জিনিস জানি, সেটা হচ্ছে এরকম। দেখেন হৃৎপিণ্ড মূলত কি? হৃৎপিণ্ড মূলত হচ্ছে একটা পেশল অঙ্গ। কি জিনিস? হৃৎপিণ্ড মূলত একটা পেশল অঙ্গ। এই যে পেশল অঙ্গটা, এর কাজ কি? দেখেন এই কিন্তু নিরবিচ্ছিন্ন ভাবে চলে। হ্যাঁ, নিরবিচ্ছিন্ন ভাবে কি করে? এটা নিরবিচ্ছিন্ন ভাবে চলমান। হ্যাঁ, এটা হচ্ছে পেশল অঙ্গ, নিরবিচ্ছিন্ন ভাবে চলমান। দেখেন এর কাজটা হচ্ছে এরকম। এই কাজটা ঠিক এরকম করে যে সমগ্র দেহে কি করে? সমগ্র দেহে কি করে? রক্ত কি করে? সংবাহিত করে। এর কাজ কি? সমস্ত দেহে রক্ত সংবাহিত করা এর কাজ। তাহলে আমরা প্রথমে বেসিক জিনিসটা এটা পাইছি যে কি, সেটা হচ্ছে একটা হৃৎপিণ্ড। হৃৎপিণ্ড বেসিকটা হচ্ছে সে একটা পেশল অঙ্গ এবং এর কাজ কি? সে নিরবিচ্ছিন্ন চলমান থাকে, যার মূলত কাজটা হচ্ছে সমগ্র দেহে যে রক্ত প্রবাহিত করবে। এখন দেখেন প্রবাহিত ও সংবাহিত একই জিনিস। এখন আমরা দেখেন এটাকে এক প্রকার বলা হয় মানব দেহের পামযন্ত্র। কি বলা হয়? এটাকে মানব দেহের পামযন্ত্র বলা হয়। কারণ কি এই পামযন্ত্র কেন বলা হচ্ছে? পামযন্ত্র বলার কারণ হচ্ছে এরকম, সারা দেশে ব্লাড সার্কুলেশন করে, যেটা সারা দেহের এই প্রসেসটা এরকম, সারা দেহে সে এখান থেকে হৃৎপিণ্ডের মাধ্যমে সারা দেহে রক্ত সংবাহিত হয়। এই জন্য এটাকে বলে দেহের পামযন্ত্র বলা হয়। হ্যাঁ, এর একটা নির্দিষ্ট ওজন আছে। হ্যাঁ, এটাকে যদি আমরা দেখি, এর ওজনটা ঠিক এরকম। এই ওজনটা ঠিক এরকম। পুরুষের হচ্ছে 250 থেকে 300 গ্রাম, 390 গ্রাম, সরি 250 থেকে 390 গ্রাম। আর ঠিক মহিলাদের ঠিক এরকম। মহিলাদের যে সেটা হচ্ছে আপনার 200 থেকে 275 গ্রাম। তাহলে আমরা কি বললাম? এটা আমাদের একটা মুখস্থ মান যে হৃৎপিণ্ডের যে ওজন সেটা পুরুষের ক্ষেত্রে 250 থেকে 390 গ্রাম পর্যন্ত, মহিলাদের ক্ষেত্রে কত? 200 থেকে 275 গ্রাম। তো আমরা এই জিনিসটা জানলাম। দেখেন এর আরেকটা বড় জিনিস, দেখেন মূলত এটা কতক্ষণ মানে কতবার চলতে পারে একটা মানুষের দেহে, সেটা আমরা জানবো। যে সুস্থ যে একটা মানুষের জীবদ্দশায়, সুস্থ মানুষের জীবদ্দশায় এটা কতবার চলতে পারে? সুস্থ মানুষের জীবদ্দশায় এটা কি ধারণা করা হয় যে 2600 মিলিয়ন বার কি করে বাড়ি স্পন্দিত হয়। কি হতে পারে? স্পন্দিত হয়। জিনিসটা এরকম। দেখেন আরো একটা জিনিস আমরা এখান থেকে জেনে নেই। দেখেন এর ভ্রূণ অবস্থায়, হ্যাঁ, মানব দেহে যখন ভ্রূণ থাকে, এই ভ্রূণ অবস্থায় এটা 6 সপ্তাহ থেকে, হ্যাঁ, কত? 6 সপ্তাহ থেকে, সরি 6 সপ্তাহ থেকে কিন্তু এটা কি করে? মানব দেহের ভ্রূণ অবস্থায় 6 সপ্তাহ থেকে এটা কি হৃদস্পন্দন শুরু হয় আর কি। হ্যাঁ, হৃদস্পন্দন কি করে? শুরু হয়। এখন দেখেন আপনারা তো মানে সচরাচর জানবেন যে হৃৎপিণ্ডের কালারটা কেমন হতে পারে। আমরা ওটা যে হৃৎপিণ্ডের কালার কি লালচে খয়েরি, যে বিষয়টা আমরা জানি, ঠিক আছে। আর এই দেখেন এই জিনিসটা তো গঠন দেখতে পাবেন, যেটা একটা এখানে ত্রিকোণাকার, হ্যাঁ, মোচার মতো। এখন আমাদের ক্ষেত্রে আমরা জানি কি অ্যাপেক্স মানে চূড়া। কি জানি? অ্যাপেক্স মানে জারি হচ্ছে চূড়া। এখন দেখেন এই হৃৎপিণ্ডের ক্ষেত্রে অ্যাপেক্স মানে কিন্তু এই নিচের অংশটাকে, এটাকে বলা হচ্ছে অ্যাপেক্স। হ্যাঁ, আর বেস মানে আমরা কি জানি? বেস মানে যে নিচে থাকে সেরকম কিছু, মানে ভিত্তি। কিন্তু এর ক্ষেত্রে এই বেসটা হচ্ছে এরকম, বেসটা হচ্ছে এটা। হৃৎপিণ্ডের ক্ষেত্রে যে ত্রিকোণাকার মতো, এটা লালচে খয়েরি রঙের। নিচের অংশটাকে বলা হচ্ছে অ্যাপেক্স আর উপরের অংশটাকে বলা হচ্ছে কি? বেস। হ্যাঁ, এই জিনিসটা আমাদের মূলত এই ব্যাপার। এখন দেখেন হৃৎপিণ্ডের দৈর্ঘ্য কত? হ্যাঁ, হৃৎপিণ্ডের দৈর্ঘ্যটা হচ্ছে এরকম। দৈর্ঘ্যটা হচ্ছে 12 সেন্টিমিটার। আর প্রস্থটা আমরা কত জানবো? প্রস্থটা হচ্ছে এরকম। প্রস্থটা হচ্ছে 8 সেন্টিমিটার। হ্যাঁ, 8 সেন্টিমিটার। তো আমরা কি জানবো? হৃৎপিণ্ডের দৈর্ঘ্যটা কত সেন্টিমিটার? হৃৎপিণ্ডের দৈর্ঘ্যটা হচ্ছে 12 সেন্টিমিটার। আর প্রস্থটা কত? 8 সেন্টিমিটার। বলতে এটা হচ্ছে বেসিক যে জিনিসটা, সেটা আমরা বলি যে হৃৎপিণ্ড একটা পেশল অঙ্গ, যেটা কি নিরবিচ্ছিন্নভাবে চলমান এবং কাজটাকে সমগ্র দেহে রক্ত সংবাহিত করা এর মূলত কাজ।
আর এটাকে বলা হচ্ছে মাসদের পাম্প যন্ত্র, কারণ এটা সমগ্র দেহে যেহেতু সে রক্ত সংবাহিত করে, সেজন্য এটাকে বলা হচ্ছে পাম্প যন্ত্র। গেল। এর ওজনটা কত? পুরুষের ক্ষেত্রে 250 থেকে 390 গ্রাম, আর মহিলাদের ক্ষেত্রে 200 থেকে 275 গ্রাম। আর সুস্থ মানুষের জীবদশা ধারণা করা হয় 2600 মিলিয়ন বার স্পন্দিত হয়, ভ্রূণ অবস্থা 600 থেকে স্পন্দন শুরু হয় আর কি। দৈর্ঘ্য 12 সেন্টিমিটার আর 8 সেন্টিমিটার কি প্রস্থ। আমরা এই জিনিসটা জানলাম। এখন আমরা পরের জিনিসটা চলে যাই। এখন দেখেন হৃৎপিণ্ডের একটা আবরণ আছে, এই যে হৃৎপিণ্ডের এর পাশে যে আবরণগুলো, এই আবরণটা কি? দেখেন আমরা যদি হৃৎপিণ্ডের আবরণে আসি, হৃৎপিণ্ডের আবরণটা ঠিক এরকম, হ্যাঁ, এটা হচ্ছে তন্তুময় আর কি, তন্তুময় একটা আবরণ দিয়ে গঠিত। যে তন্তুময় আবরণ, সে তন্তুময় আবরণটাকে বলা হচ্ছে পেরিকার্ডিয়াম। কি বলা হচ্ছে? পেরিকার্ডিয়াম। তাহলে আমরা কি জানলাম? আমরা জানলাম এটাই যে হৃৎপিণ্ডের যে তন্তুময় যে আবরণ, সেই আবরণটাকে বলা হচ্ছে কি পেরিকার্ডিয়াম। হ্যাঁ, এই আবরণটাকে বলা হচ্ছে পেরিকার্ডিয়াম। হ্যাঁ, দেখেন এই পেরিকার্ডিয়ামের ভিতরে আবার হচ্ছে একটা অংশ থাকে, যে পেরিকার্ডিয়ামের এটার ভিতরে একটা অংশ থাকে, সেটা হচ্ছে কি সিরাস কার্ডিয়াম। হ্যাঁ, এটাকে বলা হচ্ছে কি সেরাস কার্ডিয়াম। এখন দেখেন সেরাস কার্ডিয়ামের আবার বিভক্তি আছে, হ্যাঁ, সেরাস পেরিকার্ডিয়াম, সরি, হ্যাঁ, এটা মনে রাখবেন, সেরাস পেরিকার্ডিয়াম। এই সেরাস পেরিকার্ডিয়ামের ক্ষেত্রে আমরা কি করব? এই জিনিসটা কোথায় থাকে জানো? এটা জানি থাকে ভিতরে, হ্যাঁ, এটা ভিতরে থাকে। এখন এর আবার অংশ বিশেষ আছে। এর অংশ বিশেষ হচ্ছে কি জানেন? এর একটা বাইরের স্তর থাকবে অবশ্যই। বাইরের স্তরটাকে বলা হচ্ছে প্যারাটাল স্তর, আর ভিতরের স্তরটাকে বলা হচ্ছে ভিসেরাল। তাহলে কি বুঝলাম আমরা? যে পেরিকার্ডিয়াম একটা তন্তুময় যে আবরণটাকে বলা হচ্ছে পেরিকার্ডিয়াম। পেরিকার্ডিয়ামের ভিতরের অংশটার নাম হচ্ছে সেরাস কার্ডিয়াম। এই সেরাস পেরিকার্ডিয়ামের ভিতরে আবার দুইটা অংশ আছে, একটা প্যারাটাল স্তর থাকে আর একটা ভিসেরাল স্তর। প্যারাটাল স্তরটা হচ্ছে বাইরে থাকে, ভিসেরাল স্তর থাকে এটা কোথা থেকে? এটা থাকে ভিতরে। হ্যাঁ, আমরা এই জিনিসটা মাথায় রাখবো, মাথায় রাখলে বুঝতে পারবো। এখন দেখেন এই যে দুইটা জিনিস, এই দুইটা জিনিসের মাঝখানে একটা জিনিস থাকে, সেই মাঝখানে জিনিসটাকে আমরা কি জানি? এই মাঝখানে জিনিসটাকে বলা হচ্ছে আমাদের এরকম পেরিকার্ডিয়াল ফ্লুইড। এখন দেখেন পেরিকার্ডিয়াল ফ্লুইড মানে তরল জিনিস, তরলটার মতো কাজ কি? এই জিনিসটা তরলটা কি করে জানেন? কাজটা হচ্ছে হৃৎপিণ্ডের তাপ, চাপ, এই যে ঘর্ষণ জনিত যে বাধা, এই ঘর্ষণ জনিত যে আঘাত বা বাধা, এই জিনিসটাকে কি করে? আঘাত বা বাধা এই জিনিসটাকে কি করে? নিয়ন্ত্রণ করে, যাতে কি যাতে এই জিনিসটা হৃৎপিণ্ডের সঙ্গে ক্ষতিগ্রস্ত না হয়। তাহলে আমরা এখান থেকে যদি আরেকবার একটা গ্লান্স বিষয়গুলো দেখতে আসি, সেটা হচ্ছে কি হৃৎপিণ্ডের একটা আবরণ আছে, যে আবরণটা কি তন্তুময়, সেই তন্তুময় আবরণটার নাম হচ্ছে পেরিকার্ডিয়াম। পেরিকার্ডিয়ামের ভিতরে একটা অংশ থাকে, তাকে বলা হচ্ছে সেরাস পেরিকার্ডিয়াম। এই সেরাস পেরিকার্ডিয়ামের আবার দুটো অংশ থাকে, যেটা হচ্ছে প্যারাটাল স্তর আর ভিসেরাল স্তর। ভিসেরাল স্তর হচ্ছে ভিতরের অংশটা, আর প্যারাটাল স্তর হচ্ছে বহির যে অংশটা সেটা। প্যারাটাল স্তর আর ভিসেরাল স্তরের মাঝখানে একটা ফ্লুইড থাকে, তাকে বলা হচ্ছে পেরিকার্ডিয়াল ফ্লুইড। এই পেরিকার্ডিয়াল ফ্লুইডের কাজ কি? পেরিকার্ডিয়াল ফ্লুইডের কাজ হচ্ছে তাপ, চাপ বা ঘর্ষণ জনিত যে হৃৎপিণ্ডের যে আঘাত, সেই জিনিসটাকে কি করবে? সেটাকে কি করবে? রিডিউস করবে আর কি। হ্যাঁ, তো আমরা এই বিষয়টা জানলাম। এখন আমরা আরেকটা বিষয় চলে আসি। আচ্ছা, আমরা যে বিষয়টা এখন আলোচনা করতেছি সেটা হচ্ছে প্রাচীর। প্রাচীরটা বলতে এরকম যে দেখেন অনৈচ্ছিক পেশি দ্বারা একটা গঠিত হৃৎপিণ্ড, সেই অনৈচ্ছিক পেশিটা আর এবং যোজক টিস্যু নিয়ে গঠিত। অনৈচ্ছিক পেশিটার নামটা হচ্ছে কি কার্ডিয়াক পেশি। হ্যাঁ, আর এই যে যোজক টিস্যু, এই যোজক টিস্যু আর কার্ডিয়াক পেশিটা আমরা তিন ভাগে বিভক্ত করতে পারি। একটা হচ্ছে এপিকার্ডিয়াম, একটা হচ্ছে মায়োকার্ডিয়াম, আর হচ্ছে এন্ডোকার্ডিয়াম। এই যে এপিকার্ডিয়াম হচ্ছে সর্ববহিস্থ আর কি। হ্যাঁ, সর্ববহিস্থ। এপিকার্ডিয়াম হচ্ছে সর্ববহিস্থ, আর এই যে মায়োকার্ডিয়াম এটা হচ্ছে সর্বাপেক্ষা পুরু আর কি। হ্যাঁ, এটাকে বলা হচ্ছে সর্বাপেক্ষা পুরু, এটা হচ্ছে মাঝের অংশ। আর এই যে এন্ডোকার্ডিয়াম, হ্যাঁ, এটা হচ্ছে মূলত কাজ কি? এটার কাজ হচ্ছে সংকোচন কি করে? সংকোচন প্রসারণ নিয়ন্ত্রণ করে। হ্যাঁ, সংকোচন প্রসারণ, এবং এটা হচ্ছে যেহেতু সংকোচন প্রসারণ নিয়ন্ত্রণ করতে চাই, সেজন্য এটা হচ্ছে দৃঢ় প্রকৃতির হয়। কি হয়? তার আমরা মূলত জিনিসটা যেটা পেলাম সেটা হচ্ছে দেখেন হৃৎপিণ্ডের যে প্রাচীর সেটা অনৈচ্ছিক পেশি দ্বারা যোজক টিস্যু দ্বারা গঠিত। যোজক টিস্যু আর অনৈচ্ছিক পেশিটা আবার কি বলে? একত্রে তিনটা ভাগে অংশিত। এই তিনটা ভাগ হচ্ছে এপিকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম আর কি এন্ডোকার্ডিয়াম। এই তিনটা অংশ আর কি বিভক্ত। এখন এপিকার্ডিয়ামটা হচ্ছে সর্ববহিস্থ, মায়োকার্ডিয়ামটা হচ্ছে সর্বাপেক্ষা পুরো একটা অংশ, আর এন্ডোকার্ডিয়ামটা হচ্ছে সংকোচন প্রসারণে সাহায্য করে এবং এটা কি দৃঢ় প্রকৃতির। মূলত আমরা এই জিনিসটা বুঝতে পারছি। এখন আমরা এটা মুছে দিব। দেখেন এই যে এন্ডোকার্ডিয়ামটা কি বললাম? সর্বাপেক্ষা কি বললাম? সংকোচন প্রসারণের এই জিনিসটা কি করে? কাজ করে। সর্বাপেক্ষা পুরো জিনিসটা কি জানো? সেটা হচ্ছে মায়োকার্ডিয়াম। এন্ডোকার্ডিয়ামটা জিনিসটা হচ্ছে অন্তঃস্থিত, এটা কি
অন্তঃস্থ স্তর। এই যে অন্তঃস্থ স্তর দেখতেছেন, এর কাজ হচ্ছে কি হৃৎকবাটিকা ঢেকে রাখে। হৃৎকবাটিকা কি করবে? এর কাজ হচ্ছে হৃৎকবাটিকা ঢেকে রাখা। আর হচ্ছে কি রক্তবাহিকার সাথে হৃৎপিণ্ডের অবিচ্ছিন্ন সংযোগ করে। কি করে? অবিচ্ছিন্ন সংযোগ করে থাকে। তাহলে আমরা জিনিসটা কি বললাম? হৃৎপিণ্ডের মধ্যে যে আপনার অন্তঃস্থ সেটা নাম হচ্ছে এন্ডোকার্ডিয়াম। এন্ডোকার্ডিয়ামটার কাজ হচ্ছে কি হৃৎকবাটিকাকে ঢেকে রাখার কাজ। রক্তবাহিকার সাথে হৃৎপিণ্ডের অবিচ্ছিন্ন সংযোগ করে কোনটা? এই যে এন্ডোকার্ডিয়াম। আমাদের এন্ডোকার্ডিয়াম বিষয়টা আমরা মূলত বুঝতে পেরেছি। এখন দেখেন আমরা মূলত যে বিষয়গুলো আসবো সেই বিষয়গুলো সব থেকে ইম্পর্টেন্ট জিনিসটা সেটা হচ্ছে হৃৎপিণ্ডের যে প্রকোষ্ঠ। এখান থেকেই মূলত গুলিয়ে যায়। এখন দেখেন হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ সমূহ। হৃৎপিণ্ডের 4টি প্রকোষ্ঠ আছে। কি আছে? হৃৎপিণ্ডে আছে 4টি প্রকোষ্ঠ। একটা 4টি প্রকোষ্ঠগুলো কি কি আমরা সেটা দেখে নেব। দেখেন এটাকে বলা আছে রাইট অ্যাট্রিয়াম, লেফট অ্যাট্রিয়াম, রাইট ভেন্ট্রিকল, লেফট ভেন্ট্রিকল। এখন কি রাইট বলতে ডান বোঝায়, অ্যাট্রিয়াম মানে হচ্ছে অলিন্দ। ভালোভাবে দেখবেন, এই জিনিসটা না জানলে কিন্তু আপনারা পারবেন না পরবর্তীতে। আর লেফট অ্যাট্রিয়ামটা হচ্ছে বাম অলিন্দ। হ্যাঁ, আর রাইট ভেন্ট্রিকল হচ্ছে ডান ভেন্ট্রিকল। আর লেফট ভেন্ট্রিকলটা কি বলছে? বাম ভেন্ট্রিকল। বলতে এই 4টি প্রকোষ্ঠ আর কি। এখন আমাদের এই 4টি প্রকোষ্ঠ নিয়ে অনেক ধরনের প্রশ্ন আসে এবং খুবই ইম্পর্টেন্ট। তো এই প্রকোষ্ঠগুলো বা এই ইম্পর্টেন্ট জিনিসগুলো এবার আমরা দেখবো। হ্যাঁ, এক এক করে খুব সুন্দরভাবে দেখবো। তো আমরা মোটামুটি আঁকিয়ে নিয়েছি সময়ের স্বল্পতার কারণে। সো এই জিনিসটা দেখবেন আমাদের হৃৎপিণ্ড কিভাবে কার্যক্রম হয়, এখান থেকে আমরা সুন্দরভাবে বুঝতে পারবো। দেখেন আমাদের মূলত আমরা জানি যে হৃৎপিণ্ডের 4টি প্রকোষ্ঠ আছে। 4টি প্রকোষ্ঠ কোনগুলো? এই যে রাইট অ্যাট্রিয়াম, রাইট ভেন্ট্রিকল, লেফট অ্যাট্রিয়াম আর কি লেফট ভেন্ট্রিকল। মানে কি ডান অলিন্দ ডান ভেন্ট্রিকল, আর হচ্ছে বাম অলিন্দ বাম ভেন্ট্রিকল। এই 4টি প্রকোষ্ঠ। তো আমরা এই জিনিসটা 4টি প্রকোষ্ঠ আঁকিয়ে নিয়েছি। এটা হচ্ছে রাইট অ্যাট্রিয়াম, এটা হচ্ছে রাইট ভেন্ট্রিকল, এটা হচ্ছে লেফট অ্যাট্রিয়াম, এটা হচ্ছে কি লেফট ভেন্ট্রিকল। এখন দেখেন এই মূলত হৃদস্পন্দনটা শুরু হয়েছে এখান থেকে, রাইট অ্যাট্রিয়াম থেকে। এটাকে বলা হচ্ছে এসএ নোড। হ্যাঁ, এখান থেকে মূলত কি হয় হৃদস্পন্দনটা শুরু হয় হৃৎপিণ্ডের। এখন হৃৎপিণ্ডের কাজ কি? হৃৎপিণ্ডের কাজ কি মানে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত সে কি করবে সারা দেহে থেকে মানে গ্রহণ করে সে জিনিসটা কি করবে অক্সিজেন যুক্ত রক্ত সে কি করবে মানে সারা দেহে সে প্রবাহিত করে দিবে। এটাই তো মূলত কাজ। তো এই প্রসেসটা কিভাবে হচ্ছে সেটা আমরা দেখাচ্ছি। তো দেখেন আমাদের এই যে মূলত এই যে দেহটাকে বা এই যে হৃৎপিণ্ডে যে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তটা কিভাবে আসে সেটা আমরা দেখাই। সেটা হচ্ছে দেখেন এই কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত ইউস্টেশন কবাটিকা, এখানে একটা কবাটিকা থাকে যে কবাটিকার মাধ্যমে হচ্ছে এটা হচ্ছে সুপারিয়া ভেনা কাভা বলে। হ্যাঁ, ঊর্ধ্ব মহাশিরা। এই ঊর্ধ্ব মহাশিরা থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত এখানে একটা কবাটিকা থাকে বা দরজা যেটাকে বলা হচ্ছে, সেই কবাটিকাটার নামটা হচ্ছে ইউস্টেশন কবাটিকা। ইউস্টেশন কবাটিকার মানে মধ্য দিয়ে সে কি করে এই তার হচ্ছে রাইট অ্যাট্রিয়ামে সে কি করে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত সে প্রবেশ করে। কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত যখন এখানে আসে তখন এই কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত আরেকটা দরজার মাধ্যমে রাইট ভেন্ট্রিকল আসে। এই যে দরজাটা দেখতে পাচ্ছেন, এই দরজাটার নাম হচ্ছে ট্রাইকাসপিড কবাটিকা। আমরা সংক্ষেপে লিখি ট্রাইকাসপিড কবাটিকা। হ্যাঁ, এইটাকে বলা হচ্ছে ট্রাইকাসপিড কবাটিকা। এখন এই ট্রাইকাসপিড কবাটিকা, হ্যাঁ, এই যে 3 ঝিল্লি বিশিষ্ট আর কি যে কবাটিকাটাকে আর কি বলছে, এই 3 ঝিল্লি বিশিষ্ট যে কবাটিকা, এই কবাটিকার মাধ্যমে এই কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত আসে। এখন দেখেন এখান থেকে একটা শিরা আছে, একটা ধমনী আছে। এখন আপনি কিভাবে বুঝবেন যে ধমনী আর শিরার পার্থক্য? দেখেন মূলত ধমনীর কাজ কি? মূলত একটা জিনিস সংক্ষেপে লিখে দেয়, ধমনীর কাজ হচ্ছে এ অক্সিজেন যুক্ত রক্ত পরিবহন করে, আর শিরার কাজ হচ্ছে এ কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত পরিবহন করে। কিন্তু আমাদের হৃৎপিণ্ডের ক্ষেত্রে একমাত্র যেটা ভিন্ন, যেটা ধমনীতে সে কি করে ধমনীটা কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত প্রবাহিত করে, শিরাটা কি করবে
অক্সিজেনযুক্ত রক্ত প্রবাহিত করে। এখন এই যে শিরাটি দেখতে পাচ্ছেন আর যে ধমনী দেখতে পাচ্ছেন, এই ধমনীটা কি করবে, মূলত এখান থেকে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্তটা মূলত যে নিয়ে যায় সেটা হচ্ছে পালমোনারি ধমনী। হ্যাঁ, এই পালমোনারি ধমনীর মাধ্যমে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত কোথায় দেয়, এটা হচ্ছে ফুসফুস, আমাদের এই যে ফুসফুসে নিয়ে যায়। এখন মনে আসতে পারে যে এই হাতার মধ্যে জিনিসটা, এটাকে বলা হচ্ছে কৌশিক জালিকা, মানে এই কৌশিক জালিকার মধ্য দিয়ে আমাদের ফুসফুসে প্রবেশ করে। এখন এই যে ফুসফুসের কাজ কি, ফুসফুসের থেকে যে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত এখান থেকে পাম্প করে এই কি করে আমাদের লেফট অ্যাট্রিয়ামে পাঠাবে। এখন লেফট অ্যাট্রিয়ামে পাঠাবে কিসের মাধ্যমে, পালমোনারি শিরার মাধ্যমে। এটাকে কি করবে, পালমোনারি শিরার মাধ্যমে সে পাঠিয়ে দিবে। পাঠানোর পরে এই অক্সিজেন যুক্ত রক্ত আবার আসবে হচ্ছে লেফট অ্যাট্রিয়ামে, হ্যাঁ, মানে বাম অলিন্দ আসবে। বাম অলিন্দ থেকে যে অক্সিজেন যুক্ত রক্ত, সেই অক্সিজেন যুক্ত রক্তটা এখানে একটা কপাটিকা থেকে, এই কপাটিকার নাম হচ্ছে বাইকাসপিড কপাটিকা। বাইকাসপিড কপাটিকা, হ্যাঁ, এটা হচ্ছে 2 স্তর বিশিষ্ট। এই বাইকাসপিড কপাটিকা থেকে অক্সিজেন যুক্ত রক্ত আসে এবং আসার পরে সেই জিনিসটা এখান থেকে আসবে সরাসরি লেফট ভেন্ট্রিকলে। আসার পরে এখানে একটা কপাটিকাটা দেখতে পাচ্ছেন, এই কপাটিকাটা হচ্ছে অর্ধচন্দ্রাকার। এই জিনিসটা কি বললাম, এই কপাটিকাটার নাম হচ্ছে অর্ধচন্দ্রাকার এবং এটা হচ্ছে মহাধমনী। হ্যাঁ, এটা হচ্ছে কি বলা হচ্ছে, মহাধমনী। এই যে লিখে দেওয়া আছে মহাধমনী সিস্টেম বা অ্যাওর্টা, এই জন্য এটাকে বলা আছে অ্যাওর্টিক কপাটিকা। এটাকে কি বলা হচ্ছে, অ্যাওর্টিক কপাটিকা। এই কপাটিকা মানে দরজা আর কি, অ্যাওর্টিক কপাটিকা বলা হচ্ছে। এবং এই অ্যাওর্টিক কপাটিকার মধ্য দিয়ে রক্তটা কি করবে, অক্সিজেনযুক্ত রক্ত সারা দিয়ে প্রবাহিত হবে। এই জিনিসটা কি এখান থেকে সারা দিয়ে প্রবাহিত হয়, এটা হচ্ছে একটা প্রসেস। এখন আমার কথা হচ্ছে এরকম, বা প্রশ্নটা এরকম, আমার সারা দিয়ে আসছে, এবার এর বিপরীতটা কি, সারা দিয়ে থেকে আবার কি হবে, আমাদের হৃৎপিণ্ডে আসতেছে। তো হৃৎপিণ্ড থেকে কিভাবে আসতেছে সেই জিনিসটা আমরা দেখি। দেখেন, এই সারা দেহ থেকে এই যে আমাদের যে অক্সিজেনযুক্ত রক্ত, এই অক্সিজেনযুক্ত রক্তটা আমার হৃৎপিণ্ডে আবার প্রাচীরে আসে। এই হৃৎপিণ্ডের প্রাচীরে আসার পরে এখান থেকে কি করবে, এই যে অক্সিজেনযুক্ত রক্তটা আমরা পেলাম, এই অক্সিজেনযুক্ত রক্তটাকে আবার সে কি করবে, আমরা শরীরবৃত্তীয় কার্যক্রমে দেখেন আমাদের কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত চলে আসবে। এই কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত এখান থেকে হৃৎপিণ্ডের প্রাচীর থেকে আবার কি করবে, কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত আবার কি করবে, এখান থেকে কার্বন ডাই অক্সাইড রক্তটা আবার উৎপন্ন হচ্ছে, কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্তটাকে আবার কি রাইট অ্যাট্রিয়ামে পাঠাবে। কারণ এখান থেকে মূলত যে আমার হৃদয় স্পন্দন শুরু হচ্ছে, তো এখান থেকে রাইট অ্যাট্রিয়ামে পাঠানোর পরে এখান থেকে একটা মানে শিরার মাধ্যমে পাঠাবে বা একটা সাইনাসের মাধ্যমে, সেটার নাম হচ্ছে কি করোনারি সাইনাস। করোনারি সাইনাস এবং এখানে করোনারি শিরার মাধ্যমে এই জিনিসটা কি করবে, এখানে পাঠাবে। কারণ আমি কি বললাম, শিরা কি করে, অক্সিজেন যুক্ত রক্ত কি করবে, প্রবেশ করাবে কোথায়, মানে ওর হৃৎপিণ্ডের ক্ষেত্রে অক্সিজেন যুক্ত রক্ত। এবার এইখান থেকে কি করবে, অক্সিজেন যুক্ত রক্ত এখানে আবার কি করবে, রাইট অ্যাট্রিয়ামের মাধ্যমে এখানে প্রবেশ করাবে। এইটা প্রবেশ করাবে কি কে, করোনারি কপাটিকা, করোনারি সাইনাসের মাধ্যমে। এবং তারপরে একটা জিনিস যেটা হচ্ছে নিম্ন মহাশিরা, আমরা একটু পড়লাম এখানে ঊর্ধ্ব মহাশিরা এবং আসে নিম্ন মহাশিরা। এই যে নিম্ন মহাশিরা, এখান থেকেও কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত কোথায় প্রবেশ করবে, রাইট অ্যাট্রিয়ামে প্রবেশ করবে। আবার আমাদের দেহের যে বিভিন্ন অর্গান আছে, যেমন পাকস্থলী, অন্ত্র, ক্ষুদ্রান্ত, প্লীহা, অগ্নাশয়, এই যে জিনিসগুলো, এবার এই অঙ্গগুলো থেকে যে কার্বন ডাই অক্সাইড রক্তগুলো থাকবে, কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত কোথায় আসবে, যকৃতে আসবে। মূলত এই যকৃতে আসে, সেটা হচ্ছে যকৃত পোর্টাল শিরার মাধ্যমে। যকৃত পোর্টাল শিরার মাধ্যমে যখন আসে, যকৃত পোর্টাল শিরা থেকে আবার এখান থেকে আবার আসে হচ্ছে কোথায়, রাইট অ্যাট্রিয়ামে আসে। কোথায় আসে, আবার রাইট অ্যাট্রিয়ামে আসে। হ্যাঁ, এই জিনিসটা কি যকৃত পোর্টাল শিরার মাধ্যমে আমার কোথায় আসবে, এটা রাইট অ্যাট্রিয়ামে আসবে। তো দেখেন, আমাদের মূলত আমরা প্রথম যে জিনিসটা দেখলাম যে আমার কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত ইউস্টিশন কপাটিকা বা আমার সুপেরিয়র ভেনা কাভার মাধ্যমে আসতেছে কোথায়, রাইট অ্যাট্রিয়ামে। রাইট অ্যাট্রিয়াম থেকে আসার পর আসছে রাইট ভেন্ট্রিকলে। রাইট ভেন্ট্রিকলের থেকে এখানে যে এটা হচ্ছে অর্ধচন্দ্র কৃতির একটা কপাটিকা, সেই অর্ধচন্দ্র কৃতির যে কপাটিকা সেটাকে বলা হচ্ছে সেমিনুলার কপাটিকা। এই সেমিনুলার কপাটিকা থেকে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত কৌশিক জালিকার মাধ্যমে ফুসফুসে আসে। ফুসফুসে আসার পরে ফুসফুস থেকে পালমোনারি শিরার মাধ্যমে লেফট অ্যাট্রিয়ামে আসে। লেফট অ্যাট্রিয়ামের মাধ্যমে আসার পরে এখান থেকে বাইকাসপিড কপাটিকা থাকে। বাইকাসপিড কপাটিকার মধ্য দিয়ে কি করবে, ডিরেক্টলি লেফট ভেন্ট্রিকল আসবে। লেফট ভেন্ট্রিকল আসার পরে এখান থেকে পাম্প হয়ে সারা দেহে প্রবেশ করবে। আরো একটা জিনিস আমি বলে দিই, সেটা হচ্ছে ট্রাইকাসপিড কপাটিকা আর বাইকাসপিড কপাটিকা, এটা দুটোর একটা বিশেষ বৈশিষ্ট্য আছে। সেই বিশেষ বৈশিষ্ট্যটা কি, এটা এমন একটা দরজা বা এরকম একটা কপাটিকা যেটা আপনি মানে ঢুকতে পারবেন কিন্তু আপনি পিছিয়ে যেতে পারবেন না। সো এরা এক কেন্দ্রিক ভাবেই প্রবেশ করতে পারবে, কিন্তু ব্যাগে যাওয়ার কোনো সুযোগই থাকে না। এটাও ঠিক সেম ভাবেই একই প্রসেস। বাইকাসপিড কপাটিকা কি করবে, একমুখী ভাবে ঢুকতে পারবে কিন্তু মানে সামনের বিপরীত ভাবে যেতে পারবে না। এটা হচ্ছে মূলত কাজ। এবার তারপরে আমরা যেটা বললাম, সারা দেহ থেকে আমরা যেটা পেলাম, যে সারা দেহের যে অক্সিজেন পেলাম, সেখান থেকে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়েছে। এই কার্বন ডাই অক্সাইডটা আমরা কি করবো, অক্সিজেন থেকে হৃৎপিণ্ডের প্রাচীরে আসবে। যেহেতু কি হৃৎপিণ্ডের প্রাচীরে মূলত কি আসে, হৃৎপিণ্ডের প্রাচীর মধ্যে যেহেতু কার্বন ডাই অক্সাইড সে পরিশুদ্ধ করে অক্সিজেনে পরিণত করবে। তো অক্সিজেন থেকে কার্বন ডাই অক্সাইড যে আবার তৈরি হচ্ছে, কার্বন ডাই অক্সাইড আবার গ্রহণ করে রাইট অ্যাট্রিয়ামে আসবে। কিসের মাধ্যমে, আপনার করোনারি সাইনাসের মাধ্যমে আসবে হৃৎপিণ্ডের প্রাচীর থেকে। আবার হচ্ছে
এই করোনারি কপাটিকার মাধ্যমে আসবে, প্লাস যকৃত টোটাল সেরের মাধ্যমে এখানে আসবে, পাকস্থলী থেকে যে যকৃত আসে এই প্রসেসটাকে আবার ইনফেরিয়র ভেনা কেভা বা নিম্ন মহাশয়ের থেকেও কি করবে, রাইট অ্যাট্রিয়াম আসবে। এবং এই একটা প্রসেসের মাধ্যমে কিন্তু সব রক্ত কার্বনযুক্ত রক্ত আবার কিন্তু রাইট অ্যাট্রিয়াম আসতেছে, এবং এখান থেকেই আবার কি করতেছে, হৃদয় স্পন্দন কিন্তু শুরু হচ্ছে। এই হচ্ছে মূলত একটা ব্যাপার। এখন দেখেন এইটার একটা প্রসেস আমরা দেখালাম, এবং এই প্রসেসের ভিত্তি করে দেখেন আমরা কয়েকটা কপাটিকা পেয়েছি। কি কি কপাটিকা পেয়েছি দেখেন, আমাদের আনুমানিক আমরা 6টা একটা কপাটিকা পেয়েছি। 6টা কি, বাইকাসপিড, সংক্ষেপে লিখি, বাইকাসপিড কপাটিকা পেয়েছি, তারপর ট্রাইকাসপিড কপাটিকা পেয়েছি, দেখেন সেমিনুলার কপাটিকা পেয়েছি। এই সেমিনুলার কি পেয়েছি, সেমিনুলার এটার আরেকটা নাম আছে, সেটাকে বলা হচ্ছে আপনার পালমোনারি কপাটিকা। কি বলা হচ্ছে, সেমিনুলার কপাটিকা কি বলা হচ্ছে, পালমোনারি কপাটিকা বলা হচ্ছে। গেল। এবার আমরা কয়টা কপাটিকা পেয়েছি, তাহলে 3টা পেয়ে গেলাম। এখন দেখেন চতুর্থ নম্বর কপাটিকা, দেখেন আমাদের আরেকটা কপাটিকা পেয়েছি, এখানে অ্যাওর্টিক কপাটিকা। কি পেলাম, অ্যাওর্টিক কপাটিকা। তাহলে আমরা 4টা পেয়ে গেছি, বাইক অ্যাসিড পেয়ে গেছি, ট্রাইক অ্যাসিড পেয়ে গেছি, সেমিনুলার বা পালমোনারি কপাটিকা পেয়ে গেছি, অ্যাওর্টিক কপাটিকা পেয়ে গেছি। এবার দেখেন আমাদের আরেকটা কপাটিকা ছিল না এখানে, 4টায় গেল। 5 নম্বরটা আমরা এখানে লিখতেছি জায়গা স্বল্পতার জন্য। এটা কি ইউএস্টিশিয়ান, আচ্ছা ইউএস্টিশিয়ান কপাটিকা, আর কি ইউসি লিখে দিলাম, ইউএস্টিশিয়ান কপাটিকা লিখে দিলাম। তাহলে আমাদের কয়টা হচ্ছে, 4টে, 5টা গেল। আরো একটা কপাটিকা আছে ইউএস্টিশিয়ান কপাটিকার পরে আরেকটা কপাটিকা, সেটা হচ্ছে করোনারি কপাটিকা। কোনটা, করোনারি কপাটিকা। তাহলে এই যে 6টা কপাটিকা কিন্তু আমরা মূলত পেয়ে গেছি। কপাটিকাগুলোর কাজ, এই যে রক্তগুলো এক পথ থেকে আরেক পথের মধ্যে যে প্রবাহিত হয়, সে একটা দরজা নিয়ন্ত্রণ করে, সেই দরজাটার একটা বলা হচ্ছে বিভিন্ন ভিন্ন নামে। সেগুলোকে বাইকাসপিড কপাটিকা, ট্রাইকাসপিড কপাটিকা, সেমিনুলার বা পালমোনারি কপাটিকা, অ্যাওর্টিক কপাটিকা, ইউএস্টিশিয়ান কপাটিকা এবং কি করোনারি কপাটিকা। তো আমরা এই জিনিসটা মুছে দিলাম। এখন দেখেন আমাদের এই জিনিসটা আমরা বুঝতে পারছি, হ্যাঁ এই জিনিসটা আমরা বুঝতে পারছি। এখন আমাদের দেখেন টোটালি এবং রক্ত পরিবহনের একটা ব্যাপার আছে। রক্ত পরিবহনের যে ব্যাপারটা, সেটা আমরা কি করবো, সংক্ষেপে একটা সুন্দরভাবে লিখে দিব। কি করব, সংক্ষেপে একটু মুছে দিলাম। দেখেন এবার আমরা আসবো রক্ত পরিবহন তন্ত্রের একটা যে পথ, দেখেন এটাকে বলছে সিস্টেমিক। প্রথমে আমরা আসবো কি, সিস্টেমিক, হ্যাঁ সিস্টেমিক সংবহন তন্ত্র। কি আসবে, প্রথমে আসবে কি, সিস্টেমিক সংবহন তন্ত্র। এবং সিস্টেমিক সংবহন তন্ত্রের কাজ কি দেখেন, এটা হচ্ছে কিরকম, লেফট অ্যাট্রিয়াম দিয়ে এটা শুরু হয়। লেফট অ্যাট্রিয়াম থেকে আমরা আসবো কি, অ্যাওর্টাতে। লেফট অ্যাট্রিয়াম থেকে অ্যাওর্টাতে থেকে এখান থেকে আসবে সারা দেহ। এখান থেকে আসবে ঊর্ধ্ব ইনফেরিয়র ভেনা কেভা আসবে, হ্যাঁ সুপ্রিয়র ভেনা কেভা, নিম্ন মহাশয় ঊর্ধ্ব মহাশয়ে আসবে। তার মধ্যে এখান থেকে আসবে কোথায়, রাইট অ্যাট্রিয়াম আসবে। মূলত এই প্রসেসটা কেমন আমি আপনাদের দেখাই, সেটা হচ্ছে এরকম যে এই যে লেফট অ্যাট্রিয়াম থেকে মূলত রক্ত আসে। সিস্টেমিক বলতে আমাদের যে মহাধমনীর মধ্যে সিস্টেমিক বা আউটার মধ্য দিয়ে যেটা পরিবহন, সেটাকে বলা হচ্ছে আর কি। এটা আসবে লেফট অ্যাট্রিয়াম থেকে আসলো, আসার পরে লেফট ভেন্ট্রিকলে আসবে। সরি এখানে একটা জিনিস ভুলে গেছি, লেফট ভেন্ট্রিকল লিখতে হবে। লেফট ভেন্ট্রিকলের মাধ্যমে অ্যাওর্টাতে আসবে, অ্যাওর্টাতে আসার পরে সেখান থেকে সারা দেহে যাবে। তারপরে ইনফেরিয়র ভেনা কেভা, সুপ্রিয়র ভেনা কেভা, দুইটা ভেনা কেভা, এই যে দেখেন ইনফেরিয়র ভেনা কেভা, সুপ্রিয়র ভেনা কেভার মাধ্যমে আমাদের মূলত আসবে কোথায়, রাইট অ্যাট্রিয়াম, এখানেই আসবে। এই জিনিসটা কি, সিস্টেমিক সংবহন তন্ত্র। এটা হচ্ছে একটা প্রসেস। তাহলে আমরা বলতে পারলাম কি, এখান থেকে এখানে আসলো এবং এখান থেকে আবার কোথায় আসলো, এই যে রাইট অ্যাট্রিয়ামে। তো এটা কি কি বললাম, সিস্টেমিক বা কি অ্যাওর্টিক যে সংবহন তন্ত্র, সেটা আমরা পেয়ে গেলাম। তো তারপরে দেখেন আরেকটা আছে এরকম, সেটাকে বলা হচ্ছে পালমোনারি। এবার আমরা আসবো কিসে, পালমোনারি সংবহন তন্ত্র। দেখেন আমরা তো এখান থেকে কিন্তু এখানে চলে আসছি, এবার এখান থেকে আসবো আমরা, কোথা থেকে, এখান থেকে আসবো। এই জিনিসটা হচ্ছে রাইট অ্যাট্রিয়াম আসবে, তারপরে হচ্ছে পালমোনারি, রাইট অ্যাট্রিয়াম, রাইট ভেন্ট্রিকল, পালমোনারি ধমনীতে আসবে। পালমোনারি ধমনী আসার পরে আমার এখান থেকে আসবে কোথায়, ফুসফুস, ফুসফুস থেকে আসবে কোথায়, পালমোনারি শিরা, তারপর আসবে কোথায়, লেফট অ্যাট্রিয়ামে। তো এই যে পালমোনারি সংবহন তন্ত্র মূলত কিভাবে আসছে, এটা দেখেন
এটা হচ্ছে রাইট অ্যাট্রিয়াম থেকে আসবে। কোথা থেকে দেখেন, আমরা প্রথমে কিন্তু সিস্টেমিকটা এখান থেকে শুরু করেছি, আমরা আবার এখানে ফিরেছি। এবার এখান থেকে শুরু করবো, আবার আমাদের এখান থেকে প্রসেস করে আবার এখানে ফিরতে হবে। তো রাইট অ্যাট্রিয়াম থেকে আমরা আসলাম, রাইট অ্যাট্রিয়াম থেকে রাইট ভেন্ট্রিকলে আসলাম, রাইট ভেন্ট্রিকলের পরে হচ্ছে পালমোনারি ধমনীতে আসলাম, পালমোনারি ধমনী থেকে ফুসফুসে আসলাম, ফুসফুস থেকে পালমোনারি শিরা, শিরা থেকে লেফট অ্যাট্রিয়ামে। এটা হচ্ছে পালমোনারি সংবহনতন্ত্র। আমরা সিস্টেমিক ধমনী পেলাম কোথা থেকে? এই যে সিস্টেমিক ধমনী। এই সিস্টেমিক ধমনীর মাধ্যমে আমরা কি করলাম, এই সিস্টেমিক ধমনী থেকে আমরা কোথায় আসলাম? করোনারি ধমনীতে আসবো। এই যে এখান থেকে দেখেন আমাদের আঁকানো ছিল, এটা এটা হচ্ছে করোনারি ধমনী ছিল। হ্যাঁ, এই যে করোনারি ধমনীর মাধ্যমে আসলাম আমরা কোথায় আসলাম? হৃৎপিণ্ডের প্রাচীরে। হৃৎপিণ্ডের প্রাচীরে আসার পরে এখান থেকে এই যে দেখেন, এটা হচ্ছে কি বলা হচ্ছে করোনারি সাইনাস। করোনারি সাইনাসের মাধ্যমে কি আসবে? আবার রাইট অ্যাট্রিয়ামে কি করবে? ব্যাক করবে। কোথায় আসবে? রাইট অ্যাট্রিয়ামে ব্যাক করবে। এটা হচ্ছে কি করোনারি সংবহনতন্ত্র। তবে আমাদের যে এই পাঁচটি যে অর্গান আমরা থেকে পেয়েছিলাম পাঁচটি, সেটা হচ্ছে পাকস্থলী, অন্ত্র, ক্ষুদ্রান্ত, ক্লিয়ার, অগ্নাশয়। তো এই যে পাঁচটি, এই পাঁচটি থেকে আর কি ভালোভাবে দেখবেন পাঁচটি। এই যে যকৃৎ, পোর্টাল, সংবহনতন্ত্রের মধ্যে থেকে এই যে পাঁচটি অর্গান আমরা পেয়েছি, এই পাঁচটি অর্গানটা মূলত যকৃৎ, পোর্টাল, শিরার মাধ্যমে যকৃতে আসবে। যকৃৎ থেকে কি আসবে? যকৃৎ শিরার মাধ্যমে এই যে এটা দেখতে পাচ্ছেন, এটাকে বলা হচ্ছে যকৃৎ শিরা। এই যকৃৎ শিরার মাধ্যমে কি এই যে ইনফেরিয়র ভেনা কাভা থেকেও আসবে। হ্যাঁ, এইটা একবার এখান থেকে আসলে একটা, আর ইনফেরিয়র ভেনা কাভা এখান থেকে আরেকটা কি আসবে, মানে নিম্ন মহাশিরা কি করবে? নিম্ন মহাশিরা থেকে রাইট অ্যাট্রিয়ামে আসবে। এটাই মূলত কি যকৃৎ, পোর্টাল, সংবহনতন্ত্র। তো মূলত এই চারটে আমাদের মানে সংবহনতন্ত্র আছে। এটার উপরে ভিত্তি করে মূলত আমাদের বিভিন্ন প্রশ্ন আসে অ্যাডমিশন থেকে, সবকিছু থেকে। তো মূলত সবকিছু এই একটা জিনিস যদি আপনি আত্মস্থ করতে পারেন, এই শর্টকাট যে ভিডিওটার মাধ্যমে আমি উপস্থাপন করার চেষ্টা করেছি, এইটা যদি আপনি আত্মস্থ করতে পারেন, তাহলে আপনার অ্যাডমিশন থেকে শুরু করে একাডেমিক থেকে শুরু করে কোনো প্রশ্নের বাধা ইনশাল্লাহ আপনি সম্মুখীন হবেন বলে আমি মনে করি না। তো আজকের ভিডিও এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে আমরা হৃৎপিণ্ডের বাদ বাকি যে কার্যক্রম সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো সেই পর্যন্ত আপনারা আশা করব ভালো থাকবেন, এই আশা ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।